আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাস। আমাদের যারা স্টুডেন্ট আছে অথবা চাকরি পরীক্ষার্থী যারা আছে তাদের প্রথম কথা, স্যার সমাসটা খুব কঠিন লাগে। তাদেরকে আমি বলবো আসলে সমাস খুব একটা কঠিন বিষয় না। আমাদের যখন পরীক্ষা হয়, পরীক্ষায় কি আসে? একটা সমাস নিষ্পন্ন শব্দ দেওয়া থাকে। এই এটাকে বলা হয় সমস্ত পদ। এই সমস্ত পদ থেকে আমাদের সমাস নির্ণয় করতে বলে অথবা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলে। আমরা কিভাবে নির্ভুলভাবে এই সমস্ত পদ থেকে সমাস নির্ণয় করতে পারবো সেই বিষয়টা আজকে আমরা শিখবো। প্রথমে বলে নেই, আমাদের যে সমস্ত পদ থাকে সমস্ত পদে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। আমরা এই পূর্বপদ আর পরপদ এই দুইটা জিনিস দেখে আমরা বলে দিতে পারবো যে এটা আসলে কোন সমাস। আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। এখানে অনেকগুলো সমস্ত পদ আমি লিখছি। এই সমস্ত পদ দেখে আমরা কিভাবে বলবো যে এটা কোন সমাস। তার আগে আরেকটা কথা বলে নেই, আমাদের যে সমস্ত পদগুলো আছে এখানে দুইটা অংশ, একটা পূর্বপদ আর একটা পরপদ। আমাদের এই সমস্ত পদ দিয়ে কখনো পূর্বপদের অর্থ বোঝায়, কখনো এই সমস্ত পদ দিয়ে পরপদের অর্থ বোঝায়, আবার কখনো পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থ বোঝায়। আবার কিছু কিছু সময় আছে পূর্বপদের অর্থ বোঝায় না, পরপদের অর্থ বোঝায় না, তৃতীয় কোনো একটা জিনিসের অর্থ বোঝায়। এই যে আসলে কার অর্থ বুঝাইলো সেটার উপর ডিপেন্ড করবে যে এটা কোন সমাস। আমরা উদাহরণে চলে আসি। দেখেন, আমি এখানে বললাম চা বিস্কুট। আচ্ছা, চা বিস্কুট বললে আপনি কারে বুঝেন? চাকে বোঝেন নাকি বিস্কুটকে বোঝেন? এই যে চা বিস্কুট বলছে এটা একটা সমস্ত পদ। এখানে দুইটা অংশ, একটা চা আর একটা বিস্কুট। কাকে বোঝা যায়? চাকেও বুঝি, বিস্কুটকেও বুঝি। মানে আমরা দুইটা জিনিসকে বুঝতেছি। তার মানে এখানে পূর্বপদ এবং পরপদ দুইটাকে বুঝতেছি। উভয় পদের অর্থ এখানে প্রাধান্য পেয়েছে। চেয়ার টেবিল। চেয়ার টেবিল বললে আসলে কাকে বোঝা যায়? চেয়ার কে নাকি টেবিল কে? চেয়ার এবং টেবিল দুইটাকেই বুঝি। তার মানে এখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাইছে, পরপদের অর্থ প্রাধান্য পাইছে। যেখানে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে চা বিস্কুট, চেয়ার টেবিল, জামা কাপড়, মা বাবা, হাত পা, এরকম যত কিছু আছে, হাট বাজার, আমরা যত সমস্ত পদ বলবো যেখানে পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থই বোঝায় সেটা দ্বন্দ্ব সমাস। এটা নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। আরেকটা সমাস আছে যে সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থই বোঝায় না, তৃতীয় কোনো অর্থ বোঝায়। এই সমাসটার নাম হচ্ছে বহুব্রীহি সমাস। দেখেন, আমি এখানে কিছু উদাহরণ লিখছি। গায়ে হলুদ, চৌচালা, আশি বিশ, বেহায়া, চৌপায়া। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি। দেখেন, আপনি মনে করেন হাটে যাচ্ছেন, দেখলেন একটা লোক ছাগল নিয়ে হাটে যেতেছে। আমরা তারা ডাকি কি, ওই লোকের নাম তো জানি না, এই ছাগল এদিকে আসো। আপনি ডাকলেন ছাগলকে, ওই ছাগলের লোক আপনার কাছে আসলো। তার মানে আপনি যাকে ডাকতেছেন বুঝাইতেছে অন্য কোনো কিছু। এটা লোক বাদাম বেচতেছে, এই বাদাম আমরা ডাকি, তাই না? ডাকলাম বাদাম, কি আসছে কে? ওই বাদাম এলে ব্যক্তি আসছে। তারপরে তৃতীয় অর্থ ঠিক। আমার বহুব্রীহি সমাস যতগুলো আছে, বহুব্রীহি সমাসে দুইটা পদ আছে, একটা হচ্ছে পূর্বপদ, পরপদ। পূর্বপদ কেউ বোঝাবে না, পরপদ কেউ বোঝাবে না, বোঝাবে তৃতীয় কোনো অর্থ। দেখেন, আমি কিছু উদাহরণ এখানে লিখছি। গায়ে হলুদ, এখানে দুইটা অংশ আছে, পূর্বপদ কি গায়ে, পরপদ কি হলুদ। আচ্ছা, এখানে কাকে কোনটার অর্থ বোঝাচ্ছে? পূর্বপদের অর্থ বোঝায় নাকি পরপদের অর্থ বোঝায়? দেখেন, গায়ে হলুদ যখন বললাম তখন গা কেউ বুঝতেছে না, হলুদ কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কি একটা অনুষ্ঠানকে, যে অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া হয়, একটা অনুষ্ঠান। তারপরে পূর্বপদের অর্থ বোঝে নেই, পরপদের অর্থ বোঝে নেই, বুঝাইছে কি তৃতীয় কোনো কোনো পদকে বোঝাইছে। আচ্ছা, আশি বিশ। আশি বিশ বলতে আসলে কি বোঝায়? আশি মানে কি? দাঁত। বিশ মানে কি? বিষ। তাহলে আশি বিশ বলতে কারে বোঝায়? বিষ দাঁতের বোঝায় না, আশি কেউ বোঝায় না, মানে দাঁত কেউ বোঝায় না, বিষ কেউ বোঝায় না। আশি বিশ বলতে বোঝায় হচ্ছে সাপকে। তার মানে পূর্বপদের অর্থ দেয় নেই, পরপদের অর্থ দেয় নেই, এটা তৃতীয় কোনো পদের অর্থ দিচ্ছে। চৌপায়া। চৌপায়া বলতে কি বোঝায়? চৌ মানে কি? চার। চৌ মানে কি? চার। পায়া মানে কি? পায়া, পা। তার মানে চৌপায়া বলতে কি চারকে বুঝাইছে নাকি পায়াকে বুঝাইছে? আলাদাভাবে দেখেন, চার, পায়া। তার মানে হচ্ছে চার কেউ বোঝায় নাই, শুধুমাত্র যে পায়া যদি বলি পায়াও কেউ বোঝায় নাই, বুঝাইছে কাকে? চৌপায়া। চৌপায়া আছে, চারটা পা আছে, এরকম একটা টেবিল বা এরকম একটা কোনো কিছুকে বোঝাইছে চৌপায়া। অনুরূপভাবে বেহায়া। এই যে বেহায়া শব্দটা, বেহায়া বলতে আমরা কি বুঝি? দুইটা অংশ আছে, একটা হচ্ছে বে আর একটা হচ্ছে হায়া। বে মানে কি? নাই, হায়া মানে লজ্জা।
তাহলে আমরা বেহায়া বলতে কি লজ্জাকে বুঝি নাকি নাইকে বুঝি? আমরা লজ্জাকেও বুঝি না, নাইকেও বুঝি না। আমরা বুঝি কাকে? তৃতীয় কোনো অর্থ, মানে হচ্ছে একটা ব্যক্তিকে বুঝতেছে। আবার দেখেন বেহায়া, বেহায়া বললে আমরা কাকে বুঝি? একটা ব্যক্তি যার কোনো কি নাই, লজ্জা নাই। তাহলে এখানে কাকে বুঝতেছে? বেকে বুঝতেছে নাকি হায়াকে বুঝতেছে? বে মানে হচ্ছে নাই, হায়া মানে লজ্জা। তার মানে আমরা বে এটাকেও বুঝতে, নাইকে বুঝতেছি না, হায়া মানে লজ্জা, লজ্জাকেও বুঝতেছি না, বুঝতেছে একটা ব্যক্তিকে। তাহলে এই যে এখানে যে শব্দগুলো লিখছি সবগুলো শব্দই পূর্ব পদের অর্থও দেয় নাই, পরপদের অর্থও দেয় নাই, দিছে তৃতীয় একটা পদের অর্থ। যেখানে তৃতীয় পদের অর্থ দেয় সেটাকে বলা হয় বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। আবার দেখেন পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থ দেয় হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর পূর্বপদ পরপদ কোনোটার অর্থই দেয় না, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাস এটা হচ্ছে বিপরীত সমাস। আচ্ছা এবার দেখেন পরপদের অর্থ দেয়, আমাদের পরপদের অর্থ দেয় হচ্ছে তিনটা সমাসে পরপদের অর্থ দেয়। একটা হচ্ছে দ্বিগু সমাস, একটা হচ্ছে কর্মদ্বয়ের সমাস, আর একটা হচ্ছে তৎপুরুষ সমাস। তিনটা সমস্যাই পরপদের অর্থ দেয়। আমি একটু বিশ্লেষণ করে দেখেন। আমি বললাম চৌরাস্তা, আমি বললাম সিংহাসন, আমি বললাম রাজপুত্র। আমি যখন চৌরাস্তা বলতেছি কাকে বুঝেন আপনি? দুইটা অংশ আছে, একটা হচ্ছে চার আর একটা হচ্ছে রাস্তা। আমরা কি চারকে বুঝি নাকি রাস্তাকে বুঝি চৌরাস্তা বলতে? একটু চোখ বন্ধ করেন, চৌরাস্তা বললো আপনার চোখের মধ্যে কার ছবিটা আসবে? তাহলে একটা রাস্তার ছবি আসবে। রাস্তাটা কেমন? চারটা রাস্তা যেখানে মিলিত হয়েছে, মানে চারটা রাস্তার সমাহার। তারপরে আমরা বুঝতেছি রাস্তাকে পরপদের অর্থ প্রাধান্য হয়েছে। সিংহাসন এখানে কাকে বোঝা যাচ্ছে? সিংহকে নাকি আসনকে? সিংহাসন বলতে আমরা কি বুঝি? একটা চেয়ার, যেটা রাজকীয় টাইপের একটা চেয়ার থাকবে। তার মানে আমরা কাকে বুঝতেছি? আসনকে বুঝতেছি, পরপদের অর্থ। আবার দেখেন সিংহাসন দুইটা অংশ, একটা সিংহ আর হচ্ছে আসন। আমরা কাকে বুঝি? সিংহকে বুঝি নাকি আসনকে বুঝি? নিঃসন্দেহে আমরা বুঝতেছি কাকে? আসনকে বুঝতেছি, একটা চেয়ারকে বুঝতেছি। তাহলে পরপদের অর্থ দিচ্ছে। এবার দেখেন রাজপুত্র, রাজপুত্র বলতে আমরা কাকে বুঝি? রাজাকে বুঝি নাকি পুত্রকে বুঝি? রাজপুত্র। তাহলে নিঃসন্দেহে রাজপুত্র বলতে বোঝা যায় পুত্রকে, রাজার পোলা। সহজ কথায় রাজার পোলা, ঠিক আছে, রাজপুত্র। এই যে পুত্রকে বুঝলাম, তাহলে কোন পদের অংশ? পূর্বপদের না পরপদের? পরপদের অর্থ দিচ্ছে। আমরা কি জানলাম? যদি পরপদের অর্থ দেয় তাহলে হয় সেটা দ্বিগু সমাস হবে, না হয় কর্মদ্বয়ের সমাস হবে, না হয় তৎপুরুষ সমাস হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো কখন কোন সমাস হবে? দেখেন এই যে তিনটা শব্দ বলছি, তিনটা শব্দের মধ্যে কি কোনো পার্থক্য আছে? দেখেন পার্থক্য অবশ্যই আছে, কিছু মিল আছে। তিনটা শব্দই তিনটা সমস্ত পদ দ্বারাই কি হয়েছে? পরপদের অর্থ দিচ্ছে। কিন্তু তিনটা পদের মধ্যে যে আমাদের যে গঠনটা আছে, গঠনটা ভিন্ন। কিরকম? চৌরাস্তা পরপদের অর্থ দিচ্ছে, কিন্তু আগে কি আছে? সংখ্যাবাচক শব্দ আছে। তাহলে আগে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাসের প্রথম বৈশিষ্ট্য কি? এক নম্বর বৈশিষ্ট্য সেটা পরপদের অর্থ দিবে। কোন পদের অর্থ? পরপদের অর্থ দিবে। দুই নম্বর বৈশিষ্ট্য আগে সংখ্যাবাচক শব্দ থাকবে। এইবার দেখেন পরেরটা আসি, রাজপুত্র। এই যে রাজপুত্র তৎপুরুষ সমাস, এটার বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য পরপদের অর্থ দিবে। কোন পদের অর্থ দিবে? পরপদের অর্থ দিবে। পরের বৈশিষ্ট্য এটা হচ্ছে বিভক্তি লোপ পাইয়া হবে, অথবা বিভক্তি যুগে আমাদের এই সমস্যা হবে। রাজপুত্র আমরা কি বলি? রাজার পুত্র, এর বিভক্তি। হাত গড়ি, হাতের গড়ি, এই যে আমার বিভক্তি লোপ পাইছে। তার মানে যে যদি প্রথম কথা পরপদের অর্থ দেয় এবং যদি বিভক্তি লোপ পায় বা বিভক্তি যুক্ত যদি থাকে তাহলে সেটাকে বলা হয় তৎপুরুষ সমাস। বাকি রইল কোনটা? কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস মানে কি? প্রথম কথা পরপদের অর্থ দিবে। আচ্ছা পরপদের অর্থ দিলে তারপরে কথা কি? সেটা হচ্ছে আগে কি থাকবে না? সংখ্যা থাকবে না, অথবা বিভক্তি লোপ পাবে না। যদি সংখ্যা না থাকে, যদি বিভক্তি যদি লোপ না পায়, ওই সমাসটা দ্বারা যদি পরপদের অর্থ দেয় তাহলে সেটা কর্মধারয় সমাস। এবার আপনি আপনার ব্যাকরণ বইটা খুলেন, যত জায়গায় দেখবেন পরপদের অর্থ দিবে সকল জায়গায় হয় দ্বিগু, না হয় কর্মধারয়, না হয় তৎপুরুষ। আপনার পরীক্ষায় যখন আসবে আপনার প্রথম কাজ ওই যে সমস্ত পদ আসলে কোনটাকে বোঝায়, পূর্বপদকে বোঝায় নাকি পরপদকে বোঝায়, সেটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করবেন, তারপরে আপনি দেখবেন পরের বৈশিষ্ট্যগুলো। বাকি রইল কোনটা? অব্যয়ীভাব সমাস। তাহলে অব্যয়ীভাব সমাস আরো সহজ জিনিস। কেমনে? অব্যয়ীভাব সমাসে দেখেন অব্যয় যেহেতু আছে তার মানে হচ্ছে অব্যয়ীভাব সমাসের প্রথমে কি হবে? অব্যয় থাকবে, এবং এটা হচ্ছে পূর্ব পদের অর্থ দিবে। কোন পদের অর্থ দিবে? পূর্ব পদের অর্থ দিবে। যেমন উপশহর, উপশহর মানে কি? একটা শহরের মতন একটা কিছু।
আজীবন, জীবন পর্যন্ত। এই যে আটা হচ্ছে উপসর্গ, এই উপটা হচ্ছে এই উপসর্গ মানে অব্যয়। উপনদী, এই উপটা হচ্ছে একটা অব্যয়। এই যে আমার আ, এই যে এখানে উপনদীর এগুলো হচ্ছে একটা অব্যয়। দেখেন উপস্বর বললে বা আজীবন বললে আমরা কি জীবনকে বুঝি? না, আমরা জীবন পর্যন্ত। এই যে শব্দের অর্থ হচ্ছে এখানে পর্যন্ত অর্থ আসছে। উপ মানে একটা মতন সদৃশ্য, নদীর সদৃশ্য। উপশহর একটা শহরের সদৃশ্য, শহর মতো। তার মানে হচ্ছে এখানে পূর্বপদের অর্থ দিচ্ছে এবং কি হচ্ছে এটা আগে অব্যয় বসছে। তাহলে এই সমস্যার নাম হচ্ছে অব্যয়ীভাব সমাস। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম সেটার মূল কথা সামারি হচ্ছে আমাদের এই যে সমস্ত পদের দুইটা অংশ, পূর্বপদ আর পরপদ, এই দুইটা অংশের উভয় পদের অর্থ যদি দেয় তাহলে দ্বন্দ্ব সমাস। যদি দুইটা পদের অর্থ কোনোটার অর্থ না দিয়া তৃতীয় কোনো পদের অর্থ দেয় তাহলে সেটা হচ্ছে বহুব্রী সমাস। যদি পরপদের অর্থ দেয়, ওই সমস্ত পদ দ্বারা যদি পরপদের অর্থ দেয় তাহলে হয় সেটা দ্বিগু সমাস হবে, না হয় তৎপুরুষ সমাস হবে, না হয় কর্মদ্বারয় সমাস হবে। তার মানে পরপদের যদি অর্থ দেয় তাহলে তিনটা সমাস হইতে পারবে, দ্বিগু, তৎপুরুষ অথবা কর্মদ্বয়। পরপদের অর্থ দিলে এই তিনটার যে কোনো একটা হবে। আর যদি পূর্বপদের অর্থ দেয় তাহলে অব্যয়ীভাব সমাস হবে। আমরা এই যে বিষয়টা শিখলাম, এই বিষয়টা একদম ভালোভাবে বুঝে ফেলতে হবে। এই বিষয়টা যদি বুঝতে পারি তাহলে আমাদের সমাস নির্ণয়টা খুব সহজ হবে। আচ্ছা, আমরা এখন কিছু উদাহরণ লিখছি, এই উদাহরণগুলো একটু বিশ্লেষণ করবো। এইগুলো যদি আমরা সমাস নির্ণয় করতে পারি তাহলে মানে সমাসের যে ইন্টারনাল যে কনফ্লিক্ট গুলো যেখানে হয় সেগুলো আমরা বুঝতে পারবো। দেখেন প্রথমে বলি, এই যে দেখেন সস্তা বলি চাঁদ মুখ। আমি যদি চাঁদ মুখ বলি আসলে কাকে বোঝাচ্ছি? চাঁদকে বোঝাচ্ছি না মুখকে বোঝাচ্ছি? চাঁদ মুখ, তার মানে আমি বুঝাচ্ছি মুখকে। তার মানে কোন পদের অর্থ? পরপদের অর্থ। যদি পরপদের অর্থ দেয় তাহলে সেটা কি হবে? হয় দ্বিগু সমাস হবে, না হয় কর্মদ্বয় হবে, না হয় তৎপুরুষ সমাস হবে। তাহলে এই যে চাঁদ মুখ যে শব্দটা আমি বলছি, তাহলে এই যে চাঁদ মুখ এখানে কি পরপদের অর্থ দিচ্ছে? দ্বিগু হইতে গেলে পরপদের অর্থ লাগবে, সংখ্যা লাগবে। এখানে কি সংখ্যা আছে? সংখ্যা নাই, তাহলে দ্বিগু হবে না। এটা কি তৎপুরুষ সমাস। দেখেন এটা কি বিভক্তি লোপ পাইছে। আমি কি চাঁদের মুখ বলবো নাকি বলবো চাঁদের নাই মুখ, অথবা মুখ চন্দ্রের নাই, আমরা এরকম বলতে পারি, তাই না? এই যে আমরা চাঁদ মুখ বললাম তারপরে পরপদের অর্থ দিচ্ছে, তার মানে এটা কর্মদ্বয় সমাস। গড় জামাই, এই যে গড় জামাই যদি বলি তাহলে এইখানে মানে কোন পদের অর্থ দিচ্ছে? গড়কে বুঝাইতেছে নাকি জামাইকে বুঝাইতেছে? গড় জামাই বলে আমরা কারে বুঝি? গড় জামাই বললে বুঝি আমরা একটা জামাইকে। তাহলে এই যে জামাইকে আমি যে বললাম গড় জামাই, তাহলে পরপদের অর্থ দিচ্ছে। যদি পরপদের অর্থ দেয় হয় দ্বিগু হবে, না হয় কর্মদ্বয় হবে, না হয় তৎপুরুষ হবে। তো দেখেন তো এটা কি হইছে? এটা কি আগে সংখ্যা আছে? সংখ্যা নাই, তাহলে দ্বিগু হবে না। এখানে কি বিভক্তি লোপ পাইয়া হইছে? তো বিভক্তি লোপ পাইয়া হয় নাই, তাইলে কি? তাহলে বাকি হলো কর্মদ্বারয়, তাহলে এটা কর্মদ্বারয়ের সমাস। গড়ে থাকে যে জামাই, ঠিক আছে, গড় জামাই। আচ্ছা এবার আসেন, আমি এখানে লিখছি চৌপায়া। পয়লাই মনে হইতে পারে যেহেতু চার আছে, চার থাকলে কি হয়? আগে সংখ্যাবাচক শব্দ আছে দ্বিগু, তাহলে আগে কি সংখ্যাবাচক শব্দ দেখবো? আগে দেখবো না, আগে দেখবো এটা কোন পদের অর্থ দেয়, এটা প্রথম দেখতে হবে। তাহলে প্রথম দেখতে হবে কি কোন পদের অর্থ দেয়। চৌপায়া, আমরা কি চারকে বুঝি নাকি পায়াকে বুঝি? চৌচালা, আমরা চারকে বুঝি নাকি চালাকে বুঝি? চালকে বুঝি। তাহলে আমি যদি চৌচালা বলি তাহলে মানে চৌচালা, একটু লিখি একই অবস্থা, চৌচালা। আমরা কাকে বুঝতেছি? চারকে বুঝতেছি নাকি চালকে বুঝতেছি? চৌচায় বলতে আমরা চারকেও বুঝি না, চালকেও বুঝি না, বুঝি কি একটা ঘরকে বুঝি। চৌপায় বলতে আমরা চারকেও বুঝি না, পাকেও বুঝি না, আমরা বুঝি চৌপা আছে এরকম একটা হচ্ছে বস্তু, সেটা হতে পারে টেবিল অথবা মানে এরকম ওই যে চা যেখানে দেয়, যেটা চারটা পায়া আছে, এটা চৌপায়া, টেবিল, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কিন্তু আবার বলি, আগে দেখা আগে সংখ্যাবাচক শব্দ দেখাই বলা যাবে না যে এটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা দেখতে হবে পরে, প্রথমে দেখতে হবে এটা কোন পদের অর্থ দিচ্ছে। পঞ্চনদ, এই যে পঞ্চনদ বললাম, পঞ্চনদে আগে কি আছে? সংখ্যা আছে, পঞ্চ আছে, নদ আছে। তাহলে আগে দেখতে হবে পঞ্চনদ বলতে আসলে কি বোঝায়? নদকে বোঝায় নাকি পঞ্চকে বোঝায় নাকি তৃতীয় কোনো কিছু বোঝায়? আসলে পঞ্চনদ বলতে আমরা হচ্ছে এই নদকেই বুঝি যেখানে পাঁচটা নদী একসাথে মিলিত হচ্ছে, সমাহার। তাহলে পরপদের অর্থ দিচ্ছে। তাহলে পরপদের অর্থ দিলে হয় কি দ্বিগু, না হয় কর্মধারয় তৎপুরুষ। যেহেতু এখানে সংখ্যা আছে তার মানে এটা দ্বিগু সমাস, ঠিক আছে। এবার দেখেন বেহায়া, এই যে বেহায়া যে বললাম, বেহায়া বলতে কাকে বুঝি আমরা? বেকে বুঝি নাকি হায়াকে বুঝি? বে হচ্ছে পূর্বপদ, হায়া মানে পরপদ। বেহায়া বলতে আমরা বুঝতেছি একটা ব্যক্তিকে। আমরা বেকেও বুঝি না, হায়াকেও বুঝি না, একটা ব্যক্তিকে, তৃতীয় কোনো জিনিসকে বোঝাচ্ছে। তাহলে এটা কি
আমাদের হচ্ছে বহুব্রীহি সমাস। আমাদের দেখেন বহুব্রীহি, একটা নয় বহুব্রীহি আছে, আর একটা হচ্ছে নয় তৎপুরুষ আছে, দুটার মধ্যে মাঝে মাঝে কনফ্লিক্ট হয়। তাহলে বেহায়া, ঠিক আছে না, আগে নাবোধক বিষয় আছে, পরে হায়া আছে, নয় আছে, তাহলে এটাতে কি বুঝাইছে? তৃতীয় কোনো কিছুকে বুঝাইছে, তাহলে এটা নয় বহুব্রীহি সমাস। আমরা জানি তৃতীয় কোনো কিছু বুঝাইলে বহুব্রীহি হয়, তাহলে এটা নয় বহুব্রীহি। এই যে বেআইনি, এখানে তৃতীয় কোনো কিছু বিষয়কে বুঝাইছে। এখানে কিন্তু প্রথমে কি আছে? বে আছে। আচ্ছা, এইখানে এই বে দিয়া বেআইনি দিয়ে তৃতীয় কোনো কিছু বোঝায় নাই। এই যে এখানে পূর্বপদ বে, পরপদ হচ্ছে আইনি, ঠিক আছে? দেখেন এইখানে কি বুঝাইছে? আইনি যে জিনিসটা, সেটার উল্টাটা বোঝাইছে, তৃতীয় কোনো কিছু বোঝায় নাই। আবার বলতেছে বেআইনি। আইনি বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, বেআইনি বলতে তার উল্টা জিনিসকে বুঝি। তাহলে এই বেআইনি, এটা কি তৃতীয় কোনো কিছু বুঝাইছে? না, তৃতীয় কোনো কিছুকে বোঝায় নাই, উল্টাটা বোঝাইছে। যদি এরকম তৃতীয় কোনো কিছু যদি না বুঝায়, তাহলে তো বহুব্রীহি হওয়ার সুযোগ নাই। তাহলে কি আছে? আমাদের নাবোধক দুইটা জিনিস আছে, একটা নয় বহুব্রীহি আর নয় তৎপুরুষ। তাহলে বেআইনি হচ্ছে নয় তৎপুরুষ সমাস। নাবালক, আমরা বালক বলতে যে যাকে বুঝি, নাবালক বলতে ঠিক ওটা উল্টাকে বুঝি, মানে একটু বয়স, মানে এখনো যারা বালক হয় নাই, বিষয়টা এরকম আর কি। তাহলে নাবালক বলতে হচ্ছে এই বালক আর না, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে আমরা যে ইটা আছে, কি বলে, বালক পরপদের অর্থ দিচ্ছে, পরপদের অর্থ মানে একটু উল্টাটা বোঝাইছে। নাবালক বলতে, বালক বলতে যেটা বোঝায়, নাবালক বলতে তার সাথে কম বয়সের কাউকে বোঝায়, সেটা এক ধরনের বালক। তাহলে পরপদের অর্থ দিচ্ছে, তার মানে হচ্ছে নয় তৎপুরুষ সমাস।